নবদ্বীপের সব থেকে পুরনো মন্দির, সব থেকে আদি মন্দির। আর এটা হলো বিষ্ণুপ্রিয়ার নিজের বাড়ি, আর এর মধ্যে রয়েছে সোনার গৌরাঙ্গ। তো এই হলো নিমতলা, আর এই যে পেছনে যে নিম গাছটা দেখা যাচ্ছে, এই নিম গাছের তলাতেই নিমাইয়ের জন্ম হয়েছিল। এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে, যেটা আমরা এখন সেই মন্দিরটাতে, সেই মন্দিরটার ভেতরে আছে 60 ফুট চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এই মূর্তিটা দেখতেই সবাই আসে, এই মূর্তিটার জন্য এখানে বিখ্যাত। বাট এই সেই জায়গাটা যেখানে দুটো নদীর জল কখনো এক হয় না, সেটা হলো। তো ইসকনের সব থেকে প্যাথেটিক পার্ট হলো যে বাইরে থেকে যারা আসছে, আদার্স কান্ট্রি থেকে, পয়সাওয়ালা তারা পয়সা দিচ্ছে, এর জন্য তারাই সবকিছু, তারা বাদে বাকি যে মানুষগুলো রয়েছে তারা মানুষের মধ্যেই পড়ে না। তো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 8:51। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে। জানি লাস্ট কিছুদিন ধরে একঘেয়েমি ব্লগ চলছে, সকালে ওটা জিমে যাওয়া, জিম থেকে এসে খাওয়া দাওয়া, হয়তো কোনো কাজ থাকলে সেগুলো করা, বা যা হচ্ছে সব বাড়িতেই। এর আগের দিন বললাম যে আমার বাড়িতে গেস্ট আসছে। আমার বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্স খুব একটা বেশি না, তুমি বাইকে গেলে মোটামুটি 40 মিনিটের মতো লাগবে, বা গাড়িতে গেলে ওরকমই 45 থেকে 50 মিনিট লাগবে। তো একদমই কাছে। এর জন্য যত আত্মীয় স্বজন যারাই আমাদের বাড়িতে আসে তাদের ফার্স্ট চয়েস হয় মায়াপুর। আমরা এই করে করে আমাদের বাড়ির প্রত্যেকজন মানুষ কতবার যে মায়াপুর গেছি, আর ভাইরা হয়তো আরো সব থেকে বেশিবার গেছি। ছোট ভাইয়ের তো হিসাবই নেই, ওকে নিজেকেও জিজ্ঞেস করলেও বলতে হবে না যে কতবার মায়াপুর গেছে, কারণ আমাদের এখানে আশেপাশের মধ্যে ঘুরতে যাওয়ার জায়গা মানেই মায়াপুর। সব থেকে বড় কথা, সেটা একটা বড়সড় তীর্থস্থান, সবারই যাওয়ার ইচ্ছে কখনো না কখনো হয়। এর জন্য আজকের জন্য প্ল্যান রয়েছে যে আমরা আজকে মায়াপুর যাবো। জেঠু এসছে, জেঠিমা এসছে, দাদা এসছে, পিসমশাই আই থিঙ্ক যাবে। আমার পিসি বাড়িও পুরো পাশেই, আমার পিসি বাড়ি এখান থেকে মোটামুটি 5 মিনিটের মতো লাগে হেঁটে গেলে। আর আই ডোন্ট হ্যাভ এনি চয়েস, ইচ্ছে থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে। দেশি স্টাইলের প্রোটিন শেক, আর অনেকেই জানো এর মধ্যে কি থাকে, কিন্তু আজকেরটা একটু ডিফারেন্ট, কারণ এটা পুরো নর্মাল ছোলার ছাতু, কলা, খেজুর, কাজু বাদাম কিচ্ছুই নেই আজকে। কারণ হলো সব শেষ হয়ে গেছে। আজকে ভেবেছিলাম সকালে জিমে গেলে আনবো, কিন্তু জিমে তো যাওয়া হচ্ছে না। মেজোকে বলে দেবো নিয়ে আসতে। আপাতত ছাতু, আই নো বিদ এক রকমের খাবার খাচ্ছি আমি সকালে সকালে উঠে, বাট আমার কাছে শুধুমাত্র খাওয়াটা ম্যাটার করে। তো এর জন্য আমি যা হাতের কাছে পাচ্ছি, যা থাকছে ঘরে, সেগুলোর মধ্যেই কিছু খাবার জোগাড় করে নিচ্ছি। কারণ আমার এখন গেনিং পিরিয়ড চলছে, তো আমি যা পাচ্ছি সব খাচ্ছি, বাট মাঝে মধ্যে এটা খুব সত্যি কষ্টকর হয়। মানে সবাই রেডি, সবাই এখন বেরোচ্ছে, জাস্ট গাড়ি আসলো। আর আমি এই আউটফিট, এটা প্যান্ট আর নিচে চপ্পল পরেছি। চপ্পল পরার রিজন হলো সকাল থেকে এক্সট্রিম বৃষ্টি হচ্ছে, আর আমি যদি শু পরে নিই, একবার যদি বৃষ্টিতে ভিজে যায়, আর ওই ভেজা শু পরে চলাফেরা তো বিশাল ইরিটেটিং। তো এর জন্য আই থিঙ্ক বেস্ট চপ্পল। আর মায়াপুর অনেকটা আমার ঘরের উঠোনের মতো, মানে আমি কতবার গেছি কার কোনো ঠিক নেই। তো আমাদের সঙ্গে আছে বিট্টুদা। বিট্টুদাকে চিনবে বললে, কারণ যারা মিন্ময়কে চেনে, বিট্টুদা হলো মিন্ময় জামাইবু। তো সে খুব ভালো একজন মানুষ, আর আমার খুব কাছের একজন মানুষ। টাটা না, কেমন হাই, জাস্ট শুরু হলো। হাই। পিসেমশাই আমার একমাত্র পিসেমশাই, মানে একমাত্র পিসির বর পিসেমশাই, আমার বড় জেঠু। আরেকজন সব থেকে স্পেশাল হলো আমাদের স্পেশাল টিমমেট হলো মৃগাঙ্ক, তার সঙ্গে দাদা আছে, বড় জেঠুর ছোট ছেলে, আমার পিসি আছে, এই হলো আমার একমাত্র পিসি, আর এই হলো বড় মা, আর তার সঙ্গে আছে পিসির বড় মেয়ে গায়ত্রী দিদি। ওর নাম গায়ত্রী, কিন্তু তার সঙ্গে দিদি অ্যাড করতে হবে, কারণ যেহেতু আমার অনেক বড়। দিদির ছেলে মৃগাঙ্ক। আচ্ছা আচ্ছা। আমরা এখন মায়াপুর মন্দিরে ঢুকছি, বাট এখন মায়াপুরটা এক্সপ্লোর করবো না, কারণ আমাদের প্ল্যান রয়েছে আমরা নবদ্বীপ যাবো। আর নবদ্বীপ যাওয়ার আগে এখানে শুধুমাত্র প্রসাদ কটা অবধি যায়, সেই ইনফরমেশনটা নিতে এসেছি, কারণ নবদ্বীপ থেকে আসতে আসতে দেরি হয়ে গেলে তারপরে আমরা এখানে যদি প্রসাদ না পাই। হ্যাঁ মামা, শুধু বড় মামা, বলো মামা, তুমি কি বলবে বলো, কিছু বলতে চাও তুমি? ক্যামেরার বাইরে এত সুন্দর করে কথা বলো, তুমি এখন বলো। বলো বলো বলো। এখানকার মধ্যে গদা ভবন হলো সব থেকে প্রিমিয়াম খাবার দেয়, মানে যেখানে সব থেকে প্রিমিয়াম খাবার পাওয়া যায়, কিন্তু সেটা 12টা অবধি টাইম থাকে, 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আরেকটা জায়গা আছে, সেটার টিকিটের দাম 60 টাকা, সেটাও একটু প্রিমিয়াম কোয়ালিটির খাবার দেয়, কিন্তু সেটা 2টো অবধি, মানে লাস্ট এন্ট্রি 2টো অবধি, টিকিটও 2টো অবধি। কিন্তু আরেকটা সব থেকে বেসিক লেভেলের যে খাবারটা, সেটা খাবারের টিকিট হলো 40 টাকা। 40 টাকা যে খাবারটা পাওয়া যায়, সেটা মোটামুটি বিকেল 4টে অবধি টিকিট কাউন্টারও খোলা থাকে, আর বিকেল 4টে অবধি খাবারও দেয়। আমরা এর জন্য টিকিট কাটলাম না, যেহেতু 4টে অবধি খাবার দিচ্ছে, আর 4টে অবধি টিকিট কাটার চান্স আছে। তো আমরা যদি ফিরতে না পারি তাহলে টিকিট কাটা ফালতু হবে, এই জন্য আমরা একবারে নবদ্বীপটা ঘুরে এসে তারপরে যদি 4টের মধ্যে আমরা এখানে ফিরি, তারপরে আমরা টিকিট কাটবো। এটাই প্ল্যান এখন অবধি। মামা, তোমার এটা কত নাম্বার বার বলো তো? মায়াপুরে কত নাম্বার বার এটা? 3বার। 3বার? দিস ইজ ইওর থার্ড টাইম? হ্যাঁ, আমি অন্য মন্দিরে যাচ্ছি। হ্যাঁ,
তারপরে আমরা মায়াপুরে আসবো, এই তো। তো আমরা এখন এসেছি মায়াপুর লঞ্চঘাট, আর মায়াপুর লঞ্চঘাট হলো মায়াপুর মন্দিরটা পার করেই মায়াপুর লঞ্চঘাট। আর মায়াপুর লঞ্চঘাট থেকে এদিকে নবদ্বীপ যাওয়া যায় নদী পার করে। অনেকে হয়তো এই জায়গাটা সম্বন্ধে শুনেছো যে এই সেই জায়গাটা যেখানে দুটো নদীর জল কখনো এক হয় না, সেটা হলো গঙ্গা আর জলঙ্গি। এই দুটো নদীর যে সংযম স্থলটা রয়েছে সেখানকার জল কখনো একসাথে মেশে না, একটা ঘোলা জল গঙ্গার যেটা, আর জলঙ্গি নদীর জলটা সবসময় ক্লিয়ার থাকে। মায়াপুর লঞ্চঘাট থেকে নবদ্বীপ ঘাটে যেতে পার হেড 10 টাকা টিকিট। আর হলো কাকা আমার কথা শুনে হ্যাঁ হ্যাঁ করছে। আপনি কোথায় যাবেন? নবদ্বীপ। কোথেকে এসছেন? মেদিনীপুর বা অনেক দূর থেকে আপনারা এখানে আছেন? না না, আমরা তারকেশ্বরে জল যাচ্ছি। ও আচ্ছা, তারকেশ্বর যাচ্ছেন। ওখান থেকে মায়াপুর টুরিস্ট। আচ্ছা, এখান থেকে আবার আজকে রাত্রে বাড়ি ফিরবো। বাস আছে, রিজার্ভ বাস আছে। আচ্ছা, তো এটা প্রথম সবার? না, আমার 18 বছর, আমার 18 বছর, আমার 12 বছর। তারকেশ্বর। আর এই মায়াপুর? মায়াপুর 4 বছর। আপনার? আমার এই প্রথমই। বাহ, কেমন লাগলো প্রথমবার এসে? ভালো। ভালো লেগেছে? ভালো লাগার মতো একটা জায়গা। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন আর সাবধানে যাবেন। মানে এখন বাড়ি, তাই তো? তারকেশ্বর হয়ে গেছে, মায়াপুর হয়ে গেছে, এখন বাড়ি। আমার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আমি আছি 12 বছর তারকেশ্বর। ও 12 বছর, প্রত্যেক বছর আসেন? গ্রেট। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে এরকম নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে, নতুন নতুন মানুষের সঙ্গে ইন্টারেক্ট করতে। আমার খুব কম হয়, আমি একটু ইন্ট্রোভার্ট কাইন্ড অফ মানুষ, সহজে কারোর সঙ্গে কথা বলা হয় না, হয়ে ওঠে না। আমি একটু চুপচাপই বেশি থাকি, মানে বাইরে বেরোলে আমি ক্যামেরার সামনে যতটা টকেটিভ, এমনি রিয়েল লাইফে ততটাই চুপচাপ। নিজের মধ্যে থাকতে বেশি পছন্দ করি, আর যেহেতু নিজের মধ্যে থাকতে বেশি পছন্দ করি এর জন্য হয়তো ক্যামেরার সামনে বেশি বেশি করে নিজের কথা শেয়ার করতে পারি। লঞ্চ পৌঁছে গেছে, লঞ্চে খুব ভিড়। কত নম্বর বাড়িটা? আমার এটা হবে হয়তো 11 থেকে 12 নম্বর। তাও তো মনে হয় পুরোপুরি দেখাই হয়নি এখনো। এই ঠাকুরকেও মানে ঠিকঠাক জানা হয়নি, জায়গাটাও ঠিকঠাক দেখা হয়নি। এই মায়াপুরের নবদ্বীপ দুটোরই। তো অ্যাকচুয়ালি কথা বলতে যাচ্ছিল না, কিন্তু ওকে জোর করে বলা হয়েছে কিছু তো বল। যদি ক্যামেরা ফ্রেন্ডলি কেউ না হয়, বাট আমার সামনে কিছুক্ষণ থাকলে আমি তাকে ক্যামেরা ফ্রেন্ডলি করে দেবো। কেউ যদি মায়াপুর থেকে নবদ্বীপে আসো, আর নবদ্বীপ ঘাটে নেমেই যে আমরা যে মিষ্টির দোকানগুলো আছে তার মধ্যে এই যে মিষ্টির দোকান, এখানকার ক্ষীরের দই খুব বিখ্যাত। কেউ যদি আসো মাস্ট ট্রাই দই, কিন্তু সেটা ক্ষীরের মতো। অ্যাকচুয়ালি আমি অত বেশি দামাদামি করতে পারি না, এর জন্য জ্যাঠার উপর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। জ্যাঠাই দামাদামি করে 400 টাকা একটা টোটো ঠিক করেছে, আর 400 টাকায় একটা টোটো ঠিক হয়েছে। সেটা 8টা মন্দির দেখাবে আমাদের। 8টা মন্দির হলো, তার মধ্যে 6টা মন্দির নবদ্বীপের ভেতরে, টাউনের ভেতরে, আর 2টো মন্দির টাউনের বাইরে। এটাই ডিল হয়েছে। আমাদের প্রথম গন্তব্যস্থল এটা হলো রাধা গোবিন্দ মন্দির। রাধারানী গোস্বামী যে কীর্তনিয়া ছিল, উনিই তৈরি করেছেন। কে ছিলেন? কীর্তনিয়া, উনি কীর্তন করতেন। তো এটা উনি বানিয়ে গেছে দর্শকের দর্শন করার জন্য। এখানে একটা গুপ্ত বৃন্দাবন আছে, যেটা গুহাতে ঢুকে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন। গুপ্ত বৃন্দাবনে ঢুকতে 10 টাকা করে পার হেড টিকিট। রাসলীলা করা আছে, নিচে ঠাকুর দিয়ে লাইটের সাহায্যে মিউজিয়াম করা আছে। গুপ্ত বৃন্দাবনে রাধাকৃষ্ণের কিছু লীলার স্ট্যাচু করা আছে। আর যেমন যদি কেউ কখনো রাস অনুষ্ঠান দেখো, রাস মন্দিরে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে যেমন কৃষ্ণ অনেক সখীর সঙ্গে রাসলীলা করে, সেখানে রাধা থাকে, সেরকমই সাজিয়ে এটার নাম দিয়ে দিয়েছে গুপ্ত বৃন্দাবন। যেহেতু সময় অনেক শর্ট, তো আমরা যতটা সম্ভব শর্টে ছাড়ছি। তো এই হলো নিমতলা, আর এই যে পেছনে যে নিম গাছটা দেখা যাচ্ছে, এই নিম গাছের তলাতেই নিমাইয়ের জন্ম হয়েছিল। এর জন্যই এই নিমতলাটা তো বিখ্যাত, মানে এত ফেমাস। যেটা এটা হচ্ছে নোলাকাঠি। নোলাকাঠি, আচ্ছা, বাচ্চাদের খেলনার জন্য। বেশিরভাগ এটা মানত সন্তানের জন্যই এটা করা হয়, যেহেতু এটা বাচ্চার খেলনার জিনিস। আর অন্যান্য তো সবারই অনেক ইচ্ছা মনোকামনা থাকতেই পারে, তো সেটা বলেও। আচ্ছা, খুব ভালো লাগলো। কোথা থেকে আসা হয়েছে? আমরা বেথুয়াডুরিতে গেছি। তো আসা যখন হয়েছে, এখন তো মন্দির বন্ধ, কারণ এখন তো দর্শন হবে না। দর্শন হবে না? না, 3:30 4টা। কেউ যদি এখানে প্রভুকে দর্শন করার ইচ্ছে থাকে তাহলে 1টার আগে আসতে হবে, আর 3:30টার পরে। 3:30 তো দুর্ভাগ্যবশত আমরা প্রভুর দর্শন করতে পারিনি, কিন্তু তার জন্মস্থান দর্শন হয়ে গেছে, আর আশপাশটা দেখা হলো, সবাই একটু একটু ছবি তোলা হলো। তো আমরা এখানকার হিস্ট্রি যতটা সম্ভব জেনে নিয়েছি। ভাগ্যিস প্রভুকে পেয়ে গেছিলাম, সেই নিজেই বলে দিয়েছে, আমাকে আর আলাদা করে বলতে হলো না। তো আমরা এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য, আর দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হচ্ছে। তো আমরা এখন এসেছি যে মন্দিরটাতে, সেই মন্দিরটার ভেতরে আছে 60 ফুট চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু। এই মূর্তিটা দেখতেই সবাই আসে, এই মূর্তিটার জন্য এখানে বিখ্যাত। বাট ভেতরে ডিজিটাল ক্যামেরা এলাও না, এই জন্য আমি ক্যামেরা ইউজ করতে পারবো না। ভেতরে গিয়ে ফোন দিয়ে যতটা সম্ভব আমি সে ততটা ক্যাপচার করার চেষ্টা করছি। 60 ফুট মূর্তি আছে চৈতন্য মহাপ্রভুর।
আমাদের এখন যে ডেস্টিনেশনটা, এই মন্দিরটা সোনার গৌরাঙ্গ লেখা রয়েছে, বাট এটা অরিজিনাল সোনার গৌরাঙ্গর মন্দির না, এটা উপনয়ন নীলা পৈতা মন্দিরে সোনার গৌরাঙ্গ। পৈতা মন্দির। হ্যাঁ, পৈতা মন্দির। মহাপ্রভু 9 বছর বয়সে পৈতা হয়েছিল, আচ্ছা আচ্ছা যার জন্য এটা পৈতা মন্দির। আচ্ছা, এখানে চৈতন্য মহাপ্রভুর পৈতে হয়েছিল, এটা এর জন্য মন্দিরটার নাম পৈতা মন্দির। এর জন্যই তার মূর্তি এখানে পরবর্তীত করা হয়েছে। কিন্তু নবদ্বীপে যে সোনার গৌরাঙ্গ যেটা বিখ্যাত, মানে সবার মুখে মুখে শোনা যায় সোনার গৌরাঙ্গ, এক্স্যাক্টলি সেই সোনার গৌরাঙ্গ এই মন্দিরে না, সেটার জন্য আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আপনারা ভগবানের দলে পড়ে গেছেন। ভগবানের দলে কি এখন ভগবানকে তো চালাতে রক্ষণাবেক্ষণের তো লোক দরকার না, ভগবানকে একা পারবে? ঠিক ঠিক ঠিক। তো কাকাকে জিজ্ঞেস করা হচ্ছিল কেন টাকা পয়সা নেই। কাকা খুব ভালোভাবে এক্সপ্লেন করলো যে অ্যাকচুয়ালি এই মন্দিরগুলো মেনটেন করার জন্য, বা মন্দিরে যে ইলেকট্রিসিটি বিল আসে, বা এখানে যে লোকজনগুলো পুজো দেয়, বা তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মন্দিরগুলো, এই জিনিসগুলো মেনটেন্যান্সের জন্য এরা এই টিকিটের ব্যবস্থাটা করেছে। মানে অবভিয়াসলি মন্দিরে ঢোকার সময় যখন টিকিট হয় 10 টাকা 20 টাকা করে প্রত্যেকটা মন্দিরে ঢোকার জন্য, তখন মন থেকে একটা খারাপ ফিল আসে যে যেটা ব্যবসা করছে বা বিজনেস করছে, কিন্তু তার প্রপার রিজন রয়েছে, সেটা হলো এটা। কাকা খুব ভালোভাবে এক্সপ্লেন করলো। থ্যাংক ইউ কাকা। এটা হচ্ছে ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। এই যে মূর্তি দর্শন করবেন, এই মূর্তি মহাবিষ্ণু প্রিয়া দেবী নিজে হাতে তৈরি করেন এবং উনি সেবা পুজো করতেন মা বিষ্ণু প্রিয়া দেবী। মা বিষ্ণু প্রিয়া দেবী যখন মহাপ্রভু যখন সন্ন্যাস চলে যান, তখন এই বিগ্রহ সেবা পুজো করতেন তো, এবং মা বিষ্ণু প্রিয়া দেবী যখন বয়স 96, এই মূর্তির সঙ্গে মিশে যান, ওনার বডি পাওয়া যায়। সেই নলকটা দেখবেন মহাপ্রভুর নাম। আমরা এটাতেই বুঝি যে উনার সঙ্গে উনি, নালে ঘর বন্ধ করে একটা মানুষ বেরোলেন না, তাহলে মানুষটা গেলেন কোথায়? দেখবেন মহাপ্রভুর নাকে একটা নলক আছে, বিষ্ণুপ্রিয়া দেবী ওই নলকটা পূরণ করতেন। তো বিষ্ণুপ্রিয়া যখন 96 বছর বয়স হয়, তখন ওনার দেহ এই মূর্তিটার সঙ্গে বিলীন হয়ে যায়। সেটাই সত্যতা সবার মতে, কারণ তার নলক, যে নাকের নলক ছিল, সেই নলকটাও এখনো ওনার নাকে পড়ানো রয়েছে। এই মন্দিরে 5 বার ভোগ হয়, গঙ্গা জল এবং কাঠ দিয়ে। নবদ্বীপে আদার্স তো বহু ভাবনা আছে, তাদের দ্বারা হবে না। আমাদের যে সেবাই, একদম আমার বউ জামাই, এরা এইসব ভোগ রান্না আলুগুলো সেবা পুজো করতে হবে, তাছাড়া কেউ পারবে না। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। তো মৃগাঙ্ককে ততক্ষণ বের করা যাচ্ছে না যতক্ষণ কেউ বেরিয়ে না যাচ্ছে। মানে ও সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে, তোমরা আসো, তোমরা দুজন আসো, আরে তুমি কেন পেছনে থেকে যাচ্ছ, তুমিও আসো, চলো। আর আমাদের গার্জিয়ান এখন। এটাই হলো সোনার গৌরাঙ্গ মূর্তির মন্দিরটা। আর সব থেকে প্যাথেটিক ব্যাপার হলো এই মন্দিরটার খুব বাজে অবস্থা, এর হয়তো প্রপার মেনটেন হয় না, কিন্তু এটাই সব থেকে এখানকার বিখ্যাত একটা মন্দির, কারণ এখানেই সোনার গৌরাঙ্গ। আর নবদ্বীপ মানে সোনার গৌরাঙ্গর নামটা হয়তো সবাই শুনেছে। তো অন্যান্য এমন অনেক মন্দির রয়েছে যেগুলো প্রপার মেনটেন হচ্ছে, প্রপার সব কিছু দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরটারও আই থিঙ্ক হওয়া উচিত, কারণ মন্দিরটার খুব বাজে অবস্থা। নবদ্বীপের সব থেকে পুরনো মন্দির, সব থেকে আদি মন্দির, আর এটা হলো বিষ্ণুপ্রিয়ার নিজের বাড়ি, আর এর মধ্যে রয়েছে সোনার গৌরাঙ্গ। কষ্টকর জিনিস হলো, আমি যখন এখানে ঢুকলাম তখন দেখলাম মন্দিরটার প্রপার মেনটেন্যান্স হয় না, কারণ মন্দিরটার বাড়িটার খুব খারাপ অবস্থা। তো ঢোকার পরে যখন আমি এই বাড়িটার সম্বন্ধে শুনলাম, বা ওনারা একটু এক্সপ্লেন করলো, আমি ওনাদের বললাম যে যদি ক্যামেরার সামনে একবার আসে, কিন্তু ওনারা কেউই রাজি হয়নি ক্যামেরার সামনে এসে বলতে। হয়তো ওনারা বললে খুব ভালোভাবে বলতে পারতো, আমি হয়তো অতটা ভালোভাবে বলতে পারবো না। আমাদের প্রথম থেকে এই জিনিসটা ভাবনা ছিল যে প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগে আমাদের টিকিট কেটে ঢুকতে হচ্ছে, প্রত্যেকটা মন্দিরে ঢোকার আগে আমাদের টাকা দিয়ে তারপরে মন্দিরে ঢুকতে হচ্ছে। তো সেটা একটা অবভিয়াসলি খারাপ ফিল হওয়ার জায়গা, যে আমরা মন্দিরে আসছি, ধর্মস্থানে আসছি নিজের মনের শান্তির জন্য। সেই শান্তিটা কোথাও না কোথাও ভঙ্গ হচ্ছে যখন তোমার জন্য কোনো বাধ্যতা থাকছে যে তুমি টাকা দিয়ে সেই মন্দিরে তোমাকে ঢুকতে হচ্ছে। আর এখানে কোনো নিয়ম নেই টাকা নেওয়ার, তো ওনারা কোনো টিকিটের কোনো ব্যবস্থা রাখেননি। তারপরে সামনে কোনো দান বাক্স অবধি নেই যেখানে দান করার মতো কোনো জায়গা রয়েছে। ওনারা বললেন যে এটা কখনোই এই নিয়মটা ছিল না, আমরা কখনোই, যারা ভক্তবৃন্দ আসে তারাই নিজের ইচ্ছায় যা দান করে সেই দান নিয়েই এনারা চেষ্টা করছেন এই মন্দিরটাকে এখনো মেনটেন করে রাখার। তো যেহেতু মানুষের রেস্ট্রিকশন নেই, তো সবাই প্রপার দান করছে না, আর হয়তো কোনো রকম ভাবে কোনো অনুদানও আসছে না, এর জন্য মন্দিরটা প্রপার মেনটেন করা সম্ভব হচ্ছে না। বাট আমার মনে হয় যে এই মন্দিরগুলো যেগুলো আমাদের ইতিহাসের রিয়ালিটি, সেইগুলো মেনটেন করা আমাদের উচিত। এটাই সব থেকে ভালো লাগার বিষয় ছিল যে এখানে কোনো রেস্ট্রিকশন ছিল না, আপনাকে টাকা দিতেই হবে, ঢোকার জন্য টিকিট লাগবেই। আর এটাই হলো রিজন, আমি প্রথমে ঢোকার সময় বললাম না মন্দিরটা প্রপার মেনটেন হচ্ছে না, এটাই হলো রিজন। এরা নিজেদের ঐতিহ্য রক্ষা করছে, আর সেই ঐতিহ্যটা হলো যে কোনো ভক্তর থেকে টাকা না নেওয়া, কোনো ভক্তকে বাধ্য না করা যে ঢোকার আগে টাকা দিতে হবে। এটা সবাই জানে যে যারাই ঐতিহ্য রক্ষা বা নিজেদের সবকিছু রক্ষা করার জন্য তাদের স্ট্রাগল করতে হয়, আর এর জন্য এই মন্দিরটা হয়তো এখন স্ট্রাগল করছে।
এবার আমরা চলে এসেছি পোড়ামা কালী মন্দিরে, যেখানে দক্ষিণা কালীর পুজো হয়। নবদ্বীপের পণ্ডিত ও বিদ্বজনেরা এই মন্দির প্রাঙ্গণে বসেই সংস্কৃত ভাষা এবং সাহিত্য নিয়ে চর্চা করতেন এবং বিভিন্ন বিতর্ক সভা আয়োজন করতেন। পোড়ামা তলার ইতিহাস বলতে গেলে পুরো একটা ভিডিও হয়ে যাবে, তাই সংক্ষেপে বলছি। কয়েক শতাব্দী আগে একটি অগ্নিকাণ্ডের কারণে মন্দিরের সবকিছুই প্রায় ভস্মীভূত হয়ে যায় এবং মন্দিরের দুটি ইট অবশিষ্ট ছিল। পরবর্তীতে সেই ইট দুটির সামনে ঘট প্রতিষ্ঠা করে মা কালীর পুজো শুরু করা হয় এবং এখনো চলছে। এই মন্দিরের পাশেই রয়েছে ভবতারিণী শিব মন্দির এবং ভবতারিণী কালী মন্দির। পরবর্তী কোনো ভিডিওতে নবদ্বীপের বিস্তারিত ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো নবদ্বীপের তীর্থ শেষ করে আমরা যেতে শুরু করলাম মায়াপুরের ইস্কন মন্দিরের দিকে। তো আমাদের তাড়াহুড়ো রয়েছে, কারণ হলো আমাদের মায়াপুরে গিয়ে লাঞ্চ করার প্ল্যান রয়েছে। তো আমরা মায়াপুরে যাব, মায়াপুরের ভেতর থেকেই প্রসাদ নেবো, এটাই প্ল্যান। আসার সময় বললাম, আর সেটার লাস্ট টাইম 4টে, আমাদের 4টের মধ্যে মায়াপুরে ঢুকতে হবে। এখন 3:30 বাজে, আমাদের আর 8 ঘন্টার মধ্যে মায়াপুর মন্দিরে ঢুকতে হবে, নাহলে আমরা দুপুরের প্রসাদ পাবো না সেখানকার। তো ভয় লাগছে? মা সাথে আছে, ভয় কিসের? মা সাথে থাকলে ভয় পায় না? না না, কোনো ভয় নেই, মা সাথে আছে তো ভয় নেই। হ্যাঁ। অ্যাকচুয়ালি আকাশটা খুব মেঘলা, আর এই মেঘলা ওয়েদারে লঞ্চ বা ফেরি বা ট্রলার যাই বলো সেগুলোতে ওঠা মানে খুব রিস্কি। যারা ভাসবে তাদের ঘাড়ের উপরে থাকবো আমি তো আর ভাসবো না, আর আমি একেবারে লোহার মতো ডুবে যাবো। কারণ হলো সে আদ্দামরা হয়েছে শুধু, কিন্তু সাঁতরাতে পারে না। আদ্দামরা কি ভাষা, এটা ভয়েসের ব্যবহার নয়। নো, তোমার জন্য এটাই হওয়া উচিত, কারণ এত বড় হয়েছে অন্তত সুইমিংটা শেখা উচিত। সবার ভাগ্যে সবকিছু। সে কিন্তু অনেক জায়গা ঘুরে এসছে, সে অস্ট্রেলিয়া থেকে এসছে, তারপরে আরো অন্যান্য কান্ট্রি ভিজিট করে এসছে, কিন্তু সে এখনো সুইমিং পায় না। ভাবো কত আনন্দের একটা ব্যাপার। তাহলে আদ্দামরা বলা উচিত আমার। না, আদ্দামরা না, পুরো দামরা বল। পুরো দামরা অর্ধেক কেন রেখে? আদ্দামরা না, দামরা একটা ছেলে সাঁতরাতে পারে না, তুমি ভাবো। হ্যাঁ হ্যাঁ, এরকম বিষয় না, শহরের ছেলেরা সাঁতরাতে জানে। ও গয়া আছে কি করবে? ও আচ্ছা, সে শহরের, ঠিক আছে, সে শহরের ছেলে, তাই সাঁতরাতে পারে না। আমাদের জন্য সাঁতরানোটা বাধ্যতা, কারণ আমরা গ্রামের ছেলে, তাই তো? ঠিক ঠিক ঠিক। ওই মাঝখানে যদি ঝড়টা ওঠে, আমরা যদি ওখানে থাকি, আমরা কেউ নেই আর। তো আমাদের ভয় কেটে গেছে, কারণ আমরা ঘাটে অলমোস্ট পৌঁছে গেছি। তো এই সেই জায়গা, এই জায়গাটাই হলো এই যে নদীটায় ঢুকছি আমরা, জলঙ্গি নদী, আর এটা গঙ্গা নদী। তো এর মিলনস্থল এটা, আর এখানকার জল কখনো মেশে না। এই দেখো দুটো সেপারেট। এত তাড়াহুড়ো করে ছোটাছুটি করে মন্দিরে ঢুকেও তারপরে দেখলাম যে কুপনের যে টিকিট কাউন্টারটা, সেই কুপনের কাউন্টার বন্ধ হয়ে গেছে, কারণ 4টের বেশি বেজে গেছে। আমরা 4:05 ঢুকেছি, 5 মিনিট লেট হয়ে গেছে। এত মন খারাপ হয়ে গেছে যে সকাল থেকে প্ল্যান এটা। আর মায়াপুরে আসা মানে এখানকার যদি প্রসাদ না নেওয়া হয়, তাহলে মনে হয় যে পুরো মায়াপুর আসাটাই আধা আধুরা থেকে যায়। তার জন্য ছুটতে ছুটতে এই প্রসাদ কক্ষে যে প্রভুরা রয়েছে তাদেরকে বলা হলো, তারা বললো এখনো ব্যবস্থা করা সম্ভব। তো ভেতর থেকে প্রভুরা বললেন যে আমরা 5টা অবধি ভেতরে আছি, তোমাদের তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, চলে আসো, কুপন নিয়ে হয়ে যাবে। তো উই আর লাকি, আই থিঙ্ক। জুতো রাখার জায়গাগুলো বন্ধ হয়ে গেছে, তো সবাইকে এখানেই জুতো রাখতে হচ্ছে। খাবারটা অসাধারণ ছিল, টকটা একেবারেই মিষ্টি ছিল, মানে টক দিয়ে মিষ্টান্ন হয়ে গেছে। আমরা ভদ্র বাচ্চা, তো খাবার নষ্ট করি না একদম, মানে এক ফোঁটা কিছু ফেলা হয়নি। আমরা যতটা পেরেছি ততটাই নিয়েছি আর সবটা শেষ করেছি। যাই হোক, আমাদের খাবারে কী কী যেন ছিল, প্রথমে খিচুড়ি ছিল, তার সঙ্গে একটা নিরামিষ ছিল, তারপরে ভাত ছিল, ডাল দিল, প্রচুর তরকারি দিল, আরেকটা সবজি ছিল, আরেকটা সবজি ছিল, তারপরে একটা চাটনি ছিল। হ্যাঁ চাটনি, এই ছিল শেষ। আর এভারেস্ট থেকে ঠান্ডা জল, আর ঠান্ডা জল ছিল। গরম প্রসাদ খেয়েছি, কেমন লেগেছে? ভালো লেগেছে। কি কি খেলে মনে আছে? ভাত, পাঁপড় আর ডাল, আর ভাত, আর সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত? হুম। তো আমরা এখন গেছিলাম এই আমার পেছনে যে বৈদিক টেম্পলটা দেখা যাচ্ছে, এই টেম্পলটা, এটা হলো একটা বৈদিক মিউজিয়াম। এটাই অ্যাকচুয়ালি মায়াপুরের সব থেকে প্রথম বড় মন্দির ছিল। এই মন্দিরটাই সবাই আসতো ভিজিট করতে, বাট পরে এই মন্দিরটা তৈরি হচ্ছে। এটা ওয়ার্ল্ডের আই থিঙ্ক লার্জেস্ট কৃষ্ণ মন্দির হতে চলেছে, এখনো কমপ্লিট হয়নি। তো এর জন্য এখনো পুরোপুরি ভিজিটারদের জন্য অ্যালাউ না, তাও দিনে 12টা থেকে 1টা, আর হলো বিকেল 4টা থেকে 5টা অ্যালাউ থাকে। তো আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, এখন বাজে 6টা। আর এই যে বৈদিক মিউজিয়ামটা, এই মিউজিয়ামে কোনো রকম ক্যামেরা, ফোন, কোনো রকম ইলেকট্রনিক্স ডিভাইস অ্যালাউ না। তো এর জন্য
জন্য আমি ফোন ক্যামেরা কিছু ভেতরে নিয়ে যেতে পারিনি। তো এর জন্য ভেতরে তো কিছু তোলার প্রশ্নই আসে না। আর পুরোনো যে বড় মন্দিরটা, সেই মন্দিরটাই শুধুমাত্র প্রভুপদের সম্বন্ধেই রয়েছে, ওটা কোনো কৃষ্ণ মন্দির না। অনেকেই যারা কখনো ভিজিট করেনি বা যারা কখনো মন্দিরটায় ঢোকেনি তাদের ধারণা এটা, যেহেতু এটা ইসকন মানে রাধাকৃষ্ণকে নিয়েই সব কিছু, যারা আসেনি কখনো বা যারা দেশের বাইরে থাকে তাদেরও এটা ধারণা যে এটা রাধাকৃষ্ণের মন্দির হবে, কিন্তু এটা রাধাকৃষ্ণের মন্দির না। যে ইসকন প্রতিষ্ঠা করেছিলেন তার মন্দির বলতে পারো এটা, কারণ তার সম্বন্ধেই সবকিছু রয়েছে, তার মূর্তি রয়েছে, করণীয় সবকিছু স্ট্রাকচার করে স্ট্যাচুর মাধ্যমে সব স্টোরিগুলোকে বলা হয়েছে। পায়ের ছাপ রয়েছে, মানে পদছাপ যাকে বলে, সেখানেই ফুল দিচ্ছে, সেখানেই প্রণাম করছে। আরেকটা কৃষ্ণ মন্দির আছে ওইদিকে যেখানে সন্ধ্যা আরতি বা ভোর আরতিটা হয়, সেখানে রাধাকৃষ্ণ তার সখীদের সঙ্গে রয়েছে। নরসিংহদেব আছে, কিন্তু সেখানেও ক্যামেরা বা ফোন অ্যালাও না, তো আমি কিছুই তুলতে পারবো না। সবাই মোটামুটি সেই লেভেলে টায়ার্ড। তো এখন আমরা জন্য গোশালাটাও স্কিপ করছি, গোশালায় যাওয়া হচ্ছে না। আমাদের এখনকার প্ল্যান হলো যেখানে সন্ধ্যা আরতি হয়, যে রাধাকৃষ্ণের মন্দিরটা, মানে নাট মন্দির বলে যেটাকে, মানে অলরেডি সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে এখন। সিরিয়াসলি সন্ধ্যা আরতিটা নেক্সট লেভেল হয়, মানে যারা এক্সপিরিয়েন্স করেছে সন্ধ্যা আরতিটা তারাই শুধুমাত্র জানে। আমি দেখাতে পারবো না, দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু যাই হোক নিজেই যাই, গিয়ে এক্সপিরিয়েন্স করে আসি। আমাকে সব কিছু রেখে টেকেই যেতে হবে। আমাদের মৃগাঙ্ক অলরেডি সে কাঁধে উঠে মাথা ঝুলিয়ে দিয়ে সে ঘুমের দেশে হারিয়ে গেছে। মানে এতক্ষণ এত ছটফট করছিল, ঘেমে যাচ্ছে, তারপরেও টায়ার্ড হচ্ছে না। ঘেমে টেমে আমরাও সব ভূত। কীর্তনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কীর্তনের এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু গরমটা সেই লেগেছে। ফ্যানটা একদমই নেই, আলোকসজ্জার এত আলো, মানুষের এত এত সমাগম হয়েছে, সবকিছু মিলিয়ে গরমে হোক আর আধ্যাত্মিক শক্তিতেই হোক আমরা ভিজে একেবারে শেষ। আমরা যখন নাট মন্দিরে ঢুকলাম কীর্তন শোনার জন্য, খুব ভালো ভালো আলো দিয়ে সাজানো ছিল, কিন্তু ফ্যানের ব্যবস্থা একদমই ছিল না। সাইড দিয়ে কিছু ফ্যান ছিল যেগুলোতে হাওয়া তো একদমই আসছিল না। আর এত মানুষ, আই থিঙ্ক গরমের জন্য কিছু একটা ব্যবস্থা করা উচিত। যাই হোক, বাট ইট ওয়াজ ফান বিকজ 1 ঘন্টা আমরা দুজন তো পুরো ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলাম। হারিয়ে গিয়ে পুরো কীর্তনের যে সুরগুলো হয় সেই সুরগুলো নিয়ে পাজেল খেলছিলাম। তাহলে ওই সুরটা ধরতে ধরতে না, হ্যাঁ করছে বন্ধ করছে। কেন? কোথায় এলাও নেই? ভেতরে এলাও নেই সেটা লেখা রয়েছে, এখানে তো এলাও নেই। কোথায় লেখা আছে আমার দেখো। তো ইসকনের সব থেকে প্যাথেটিক পার্ট হলো যে এরা যে লোকাল মানুষজন থাকে, আশেপাশে যে মানুষজনগুলো, বা ওয়েস্ট বেঙ্গল বলো বা বাঙালি বলো বা ইন্ডিয়ান বলো, এদের প্রায়োরিটি এত কম, মানে এদের সঙ্গে এত ফালতু ব্যবহার করে। এদের মনে হয় এরা শুধুমাত্র ফরেনার যারা থাকে, যারা এইগুলোকে পুরো মেনটেন করছে, তারাই সবকিছু এখানকার, তারাই হাই প্রায়োরিটি, তাদের জন্য সবকিছু এলাও, কিন্তু আমাদের জন্য এলাও না। অথচ আমাদের দেশে রয়েছে এটা, আমাদের দেশের প্রতিষ্ঠান, আমাদের দেশে চালিয়ে খাচ্ছে, আমাদের জন্য এই প্রতিষ্ঠানগুলো চলছে, আর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার। এটা আই থিঙ্ক প্রত্যেকটা ইসকনে, যতগুলো ইসকন টেম্পল আছে প্রত্যেকটা ইসকনের এটা, মানে এই নিয়মটা ঠিক করা উচিত যে লোকাল যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে ভালো বিহেভ করা। এরা ভাবে যে এদের জন্য ফরেনাররাই শেষ কথা, এরাই বাইরে থেকে যারা আসছে আদার্স কান্ট্রি থেকে পয়সাওয়ালা, তারা পয়সা দিচ্ছে, এর জন্য তারাই সবকিছু, তারা বাদে বাকি যে মানুষগুলো রয়েছে তারা মানুষের মধ্যেই পড়ে না। মানে সিরিয়াসলি এদের প্রত্যেকটা মানুষ যারা ম্যানেজমেন্টে রয়েছে, যারা সিকিউরিটিতে রয়েছে, যারা মোবাইল রাখছে, যারা ব্যাগ রাখছে, প্রত্যেকটা মানুষের এমন বিহেভিয়ার, মানে সেই WBCS অফিসার এক একজন। আমার এই এক্সপিরিয়েন্সগুলো এত প্যাথেটিক হয় না, মানুষ জানি না কেন এইগুলো নিয়ে কোনো কথা তোলে না বা কথা বলে না। এগুলো নিয়ে কথা বলা উচিত। একটা সময় ইংরেজরা আমাদের শাসন করে গেছে, আর এখন এদের মাধ্যমে এই সিস্টেমটা আবার শুরু হতে চলেছে। সিরিয়াসলি। তো এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তন। এই জায়গা মানে 24 ঘন্টা হরিনাম হতেই থাকে, কখনো বন্ধ হয় না। আর কেউ নেই এখন, তার জন্য একজন আছে, দেখা যাচ্ছে একজন আছে। আমি তো প্রথমে ভাবলাম যে হ্যাঁ অখণ্ড কীর্তনের এখানে সব কীর্তন হচ্ছে না কেন, বন্ধ হয়ে গেছে কেন, কিন্তু দেখলাম একজন ভেতরে একা কীর্তন করেই যাচ্ছে। তার মানে সত্যি কীর্তন এখানে বন্ধ হবে না। তো এখনকার মতো যেহেতু বাইরে বেরোনো হয়েছে, লাস্ট খাবার দাবারের একটা ব্রেক নেওয়া হচ্ছে। তুমি চলো দাদা। বাটার নান, কড়াই চিকেন, আর বাকি যারা ভেজ তার জন্য ডাল মাখনা আর হলো মিক্সড ভেজ। তো এই এখনকার মতো খাবার। বড় মার রুটিগুলোকে পোড়া দেখে একটু অপছন্দ, ঠিক আছে। আর আমার ক্যামেরার মেমোরি শেষ, এর জন্য ফোন দিয়ে রেকর্ড করছি, বাজে কোয়ালিটি। যাই হোক, এখন খেয়ে নিই, তারপরে বাকি কথা।